আসসালামু আলাইকুম। টাইম সিরিজ অ্যানালাইসিস বা কালীন সারি বিশ্লেষণ এই চ্যাপ্টারের উপর আমি আজকে প্রথম লাইভ ক্লাস নিব। তো প্রথমে আমরা জেনে নেই টাইম সিরিজ অ্যানালাইসিস বা কালীন সারি বিশ্লেষণ বলতে আসলে কি বোঝায়। এখানে লেখা হয়েছে টাইম সিরিজ অ্যানালাইসিস স্টাডিজ হাউ এ ভ্যারিয়েবল চেঞ্জেস ওভার টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে কোনো চলকের পরিবর্তন কিভাবে ঘটে, অ্যান্ড হেল্পস প্রিডিক্ট ফিউচার ভ্যালুজ বেসড অন পাস্ট ডাটা, এবং অতীতের উপাত্তের উপর ভিত্তি করে ভবিষ্যৎ মানের পূর্বাভাস দিতে সাহায্য করে টাইম সিরিজ অ্যানালাইসিস বা কালীন সারি বিশ্লেষণ। মানে এখানে ইংলিশ যে সংজ্ঞাটা পড়লাম যে টাইম সিরিজ অ্যানালাইসিস স্টাডিজ হাউ এ ভ্যারিয়েবল চেঞ্জেস ওভার টাইম অ্যান্ড হেল্পস প্রিডিক্ট ফিউচার ভ্যালুস বেসড অন পাস্ট ডাটা। এটা দিয়ে বোঝানো হয়েছে যে সময়ের সাথে সাথে চলকের পরিবর্তন এবং অতীতের উপাত্তের উপর ভিত্তি করে ফিউচার ডাটা বা ফিউচারের মান কেমন পরিবর্তন হবে সেই বিষয়টা প্রিডিক্ট করে টাইম সিরিজ অ্যানালাইসিস বা কালীন সারি বিশ্লেষণ। মানে তোমাকে যদি আমি একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো 2010 সালে একটা স্টকের প্রাইস ছিল ধরো 15 টাকা। তারপর 2011 ধরো 11 সালে ওই স্টকটার প্রাইস হচ্ছে 16 টাকা। 2012 সালে 17 টাকা। হ্যাঁ, এখন আমি যদি 2013 সালে জানতে চাই ওই স্টকের প্রাইস কত হবে, তাহলে তুমি কিন্তু টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে বলতে পারবা যে এটার সম্ভাব্য প্রাইস হবে 18 টাকা। কেন এটা বললা? কারণ প্রতি বছর 1 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, স্টকের প্রাইস 1 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। 2010 সালে 15 টাকা, 2011 সালে 16 টাকা, 2012 সালে 17 টাকা, তাহলে 13 সালে 18 টাকা হবে। তাই না? অতীতের যে তথ্যগুলো আছে পাঁচ ডাটাগুলোকে আমরা অ্যানালাইসিস করলাম। ঠিক আছে, তার উপর ভিত্তি করে আমরা 2013 সালের প্রাইস কত হইতে পারে সেটা কিন্তু বলে দিতে পারছি, 18 টাকা হবে। সো টাইম সিরিজ অ্যানালাইসিসের কনসেপ্টটা মূলত এইটাই। হ্যাঁ, যে এখানে বলেই দিয়েছে টাইম সিরিজ অ্যানালাইসিস কালীন সারি বিশ্লেষণ স্টাডিজ হাউ এ ভ্যারিয়েবল চেঞ্জ ওভার টাইম, সময়ের সাথে সাথে কোনো চলকের পরিবর্তন কিভাবে ঘটে। হ্যাঁ, অ্যান্ড হেল্পস প্রিডিক্ট ফিউচার ভ্যালুস বেসড অন পাস্ট ডাটা, অতীতের তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যতের মানের সম্পর্কে যে পূর্বাভাস দেই বা হচ্ছে প্রিডিক্ট করা হয় ভবিষ্যতের ভ্যালু কেমন হবে। হ্যাঁ, সেই বিষয়টাই হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস বা কালীন সারি বিশ্লেষণ। তো আজকে আমি শীটের 1 নম্বর অঙ্কে চলে যাই। এখানে আর কোনো সূত্র টুত্র নাই, আমরা সরাসরি অঙ্কে যেতে পারবো। আমরা শীটের 1 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ফিট এ ট্রেন লাইন টু দ্য ফলোয়িং ডাটা, নিচের তথ্য হতে একটা ট্রেন লাইন তৈরি করো বাই দ্য ফ্রি হ্যান্ড কার্ভ মেথড। ফ্রি হ্যান্ড কার্ভ মেথড ব্যবহার করে নিচের তথ্য হতে একটা ট্রেন লাইন তৈরি করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি অঙ্কের মধ্যে ইয়ার দেওয়া আছে 2008 থেকে 2017, এবং প্রোডাকশন ইউনিটে দেওয়া আছে। এখানে 3টা শূন্য দেওয়া মানে হলো যে এই প্রোডাকশনগুলো থাউজেন্ডে আছে। হ্যাঁ, বাট এই 3টা শূন্যের তেমন কোনো কাজ নাই, জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি, যে এখানে যে 3টা শূন্য তারা অমিট করে দিয়েছে। ঠিক আছে, এই জন্য ব্র্যাকেটের মধ্যে 3টা শূন্য রাখছে, অর্থাৎ এইখানে যে 150 দেখতে পাচ্ছ এটার সাথে আরো 3টা শূন্য ছিল। হ্যাঁ, মানে 1.5 লক্ষ হয়েছিল, মানটা ছিল অ্যাকচুয়ালি এটা 1,55,000 ছিল, বাট তারা 3টা শূন্য অমিট করাতে আমাদের মানগুলো একটু ছোট হয়েছে, আমরা অঙ্কটা একটু সহজে করতে পারবো, এই আর কি বিষয়। তো 2008 সালে প্রোডাকশন হচ্ছে 150, 2009 সালের প্রোডাকশন 155, 2010 সালের প্রোডাকশন 165, এইভাবে 2017 সাল পর্যন্ত প্রতিটা বছরের প্রোডাকশন দেওয়া আছে। এখন ফ্রি হ্যান্ড কার্ভ মেথড ব্যবহার করে আমাদের একটা ট্রেন লাইন তৈরি করতে বলছে। সো আমরা সরাসরি চিত্রে চলে যাব। এখানে লিখবো যে লেট, ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস বি ইয়ার, মানে ইয়ারটাকে সবসময় ভূমি অক্ষে বসাবা, তো ভূমি অক্ষটা হচ্ছে এক্স অক্ষ। তা আমরা এক্স অক্ষে কি বসাবো? ইয়ার বসাবো। এই যে 2008 থেকে 2017, আমিও 2008, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 বসাইলাম। ঠিক আছে, এরপর ওয়াই অক্ষে প্রোডাকশন বসাইতে হবে। ওই কথাটা আমরা লিখবো যে অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বি প্রোডাকশন, ব্র্যাকেটে 3টা 0 ইউনিটস, কোশ্চেনে যেভাবে আছে সেভাবেই লিখলাম আর কি। তো ওয়াই অক্ষে আমরা প্রোডাকশন বসাবো, সো লম্ব অক্ষটাকে আমরা ওয়াই অক্ষ বলি। ওয়াই অক্ষে আমরা প্রোডাকশন বসাইছি, ব্র্যাকেটে 3টা 0 ইউনিটস, যেভাবে প্রশ্নে আছে লিখে দিলাম। আচ্ছা, তো প্রোডাকশন আমাদের প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় কথা আর সবচেয়ে ছোট কথা এটা একটু ফাইন্ড আউট করা জরুরি। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট হচ্ছে 150, সবচেয়ে ছোট হচ্ছে 150, আর সবচেয়ে বড় হচ্ছে 180। তাহলে ওয়াই অক্ষটাকে এমনভাবে সাজাইতে হবে যাতে 150 থেকে 180 এই সবগুলো মান পাওয়া যায়।
ঠিক আছে, সো আমি 150 থেকে স্টার্ট করতে পারি, 150 থেকে স্টার্ট করি, 10 করে বাড়তে থাকি। 150-এর পর 160, 170, 180, 190। হ্যাঁ, সো এই পর্যন্ত যদি আমরা লিখি তাহলে কিন্তু 180-কেও ধরা যাচ্ছে, আবার 150-কেও ধরা যাচ্ছে। ঠিক আছে, সো আমরা হচ্ছে 150 থেকে স্টার্ট করলাম, 190 পর্যন্ত লিখলাম, বা এটা তুমি 200 পর্যন্ত লিখতে পারো বা 180 পর্যন্ত লিখতে পারো। মেইনলি সর্বোচ্চ সংখ্যাটাকে ধরতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। জায়গা গ্যাপ আছে বিধায় আমি 190 পর্যন্ত লিখছি। তোমার যদি আর একটু উপরে 200 লিখা লাগে, লিখতে চাও লিখতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, বাট মেইনলি 180 পাচ্ছ কিনা এটা হলো মেইন টার্গেট, বা এই জায়গার মধ্যে হচ্ছে ফোকাস দিতে হবে যে আমার সর্বোচ্চ সংখ্যাটা যেন পাওয়া যায়, ওইভাবেই হচ্ছে লম্ব অক্ষরটা আমি সাজাবো। ঠিক আছে, সো 150, 160, 170, 180, 190 এইভাবে লম্ব অক্ষরটা সাজাইলাম। আচ্ছা, এখানে একটু জিগজ্যাগ ইউজ করে রাখবা তোমরা। জিগজ্যাগ মানে হচ্ছে আঁকা বাঁকা চিহ্ন। ঠিক আছে, এই যে আমরা এখানে আঁকা বাঁকা চিহ্ন দিয়ে দিলাম। এটা কেন দিতে হবে বলতেছি। আচ্ছা, লম্ব অক্ষরটা দিয়ে বুঝাই। আমাদের এইখানে দেখো সবগুলার দূরত্ব 10 করে। 150 থেকে 160 এখানে দূরত্ব হচ্ছে 10, 160 থেকে 170 এখানেও দূরত্ব 10, 170 থেকে 180 এখানেও দূরত্ব 10, 180 থেকে 190 এখানেও দূরত্ব 10। কিন্তু 0 থেকে 150 এখানে দূরত্বটা অনেক বেশি, তাই না? তো আমরা জিগজ্যাগ চিহ্ন দিব, এই যে আঁকা বাঁকা চিহ্ন দিব। অর্থাৎ আমরা এখানে হচ্ছে আরো সংখ্যা ছিল, বাট আমরা পেজটাকে ভাঁজ করে দিয়েছি, এই জন্য আর ওই সংখ্যাগুলো দেখা যাচ্ছে না। ঠিক আছে, জিগজাগ দেওয়ার অর্থ হলো কি, এই 150 নিচে 140 ছিল, 130 ছিল, বাট আমরা জিগজাগ চিহ্ন দেওয়ার কারণে পেজটাকে ভাঁজ করেছি। এটা অর্থ হলো পেজটাকে ভাঁজ করেছি, ফলে অন্য সংখ্যাগুলো আর দেখা যাচ্ছে না। তেমনি ভাবে ইয়ারও দেখো 2008 থেকে 2009, 10, 11, 12 একটা সিরিয়ালি বাড়তেছে, কিন্তু 0 থেকে 2008 এখানে বিশাল একটা গ্যাপ আছে। তো যখন এরকম বিশাল গ্যাপ থাকবে তখনই জিগজ্যাগ চিহ্ন দিয়ে দিব। আশা করছি এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এখন আমরা হচ্ছে ফ্রি হ্যান্ড মেথডে হচ্ছে ট্রেন লাইন তৈরি করব, তাই না? তো আমরা অঙ্কের মধ্যে তো লিখেছি যে লেট ধরে নিচ্ছি এক্স এক্সিস বি ইয়ার, তো আমরা এক্স অক্ষে ইয়ার বসাইছি, অ্যান্ড ওয়াই এক্সিস বি প্রোডাকশন, এবং ওয়াই অক্ষে প্রোডাকশন বসাবো, আমরা ওয়াই অক্ষে প্রোডাকশন বসাইছি। নাও উই হ্যাভ টু ড্র এ ট্রেন লাইন। এখন আমাদের একটা ট্রেন লাইন অঙ্কন করতে হবে বাই ফ্রি হ্যান্ড মেথড অন দ্য ফলোয়িং গ্রাফ পেপার। ফ্রি হ্যান্ড মেথডে নিচের গ্রাফ পেপারের উপর আমরা ট্রেন লাইন অঙ্কন করব। তো এই যে ইনফরমেশনগুলো, এটা কিন্তু খাতায় করা যাবে না, এটা গ্রাফে করতে হবে। ঠিক আছে, গ্রাফ পেপারের মধ্যে তোমরা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আঁকবা। তারপর দেখবা যে ছোট ছোট 5টা বক্স পর একটা করে মোটা দাগ আছে। হ্যাঁ, বোল্ড কালারের দাগ আছে, সেটা কালো বা লাল যে কোনো কালারেরই দাগ হবে, বাট একটু বোল্ড হবে। সো ওইখানে আমি 2008 বসেছি, আবার ছোট ছোট 5টা ঘর পরে 2009 বসেছি, আবার ছোট ছোট 5টা ঘর পর 2010 বসেছি। এইভাবে এক্স অক্ষরটা সাজাইলাম। আচ্ছা, এক্স। স্যার হ্যাঁ, বলো। স্যার আমি না এই যে গ্রাফ পারি না। গ্রাফ পারো না? আমি সব সময় কাউরে দিয়ে করাই দিতাম। আচ্ছা, ঠিক আছে, যদি বেশি সমস্যা হয় আমাকে হচ্ছে ইনবক্সে নক দিও, আমি হেল্প করব, সমস্যা নেই। ঠিক আছে। ও যে ওই আমরা ছোটকালে যে গ্রাফ খাতায় করছিলাম ওটার কথা বলতেছেন না? ওই হ্যাঁ, যে হ্যাঁ, এরকম হ্যাঁ। খাতা দেয় এরকম। গ্রাফ পেপার আমরা কিনতে পারি না হবে স্যার। আলাদা, হচ্ছে গ্রাফ পেপার কিনতে হবে। একটা ধরো হচ্ছে A4 সাইজের গ্রাফ পেপার 1 টাকা বা 2 টাকা নিবে আর কি, পার পিস। তো ওইটাকে তুমি অর্ধেক করে ফেলবা। সো অর্ধেক পার্ট দিয়ে এই চিত্রটা আঁকতে হবে। তুমি নিজে ট্রাই করো, আমি যেভাবে ভিডিওতে বুঝাই দিচ্ছি ওইভাবে ট্রাই করো। ট্রাই করার পরে যদি কোথাও প্রবলেম হয় আমাকে ইনবক্সে ছবি তুলে পাঠাইও, আমি তখন ভয়েস দিয়ে বুঝাই দিব যে কিভাবে কি করতে হবে যদি ভুল হয়ে থাকে আর কি। পরীক্ষার সময় কি আমাদের নিজেদের গ্রাফ নিয়ে যেতে হবে নাকি ওরাই দিবে স্যার? নিজেদের নিয়ে যেতে পারো, আবার টিচারও দিবে। ঠিক আছে, টিচার দিবে, বাট ওই গ্রাফটা বেশি মানসম্মত থাকে না। হ্যাঁ, অনেক পাতলা কাগজ থাকে, আঁকতে অসুবিধা হয়। সেই ক্ষেত্রে বাসা থেকে গ্রাফ পেপার নিয়ে যাবা। আর পরীক্ষার হলে যখন স্যার তোমার কাছে আসবে আর কি খাতা সাইন করার জন্য, তখন তুমি গ্রাফ পেপারটা বের করে ওই গ্রাফ পেপারের পিছনে বা গ্রাফ পেপারের উপরে স্যারের সাইন নিয়ে নিবা, গ্রাফ পেপারের উপরেই স্যারের সাইন নিয়ে নিবা। ঠিক আছে, স্যার যেখানে করে আর কি, অনেক সময় গ্রাফ পেপারের পিছনে স্যারের সাইন করে দেয়, অথবা গ্রাফের উপরেও সাইন করে দেয়, এটা স্যারের ইচ্ছা। তুমি স্যারকে বলবা যে স্যার আমার গ্রাফটা একটু সাইন করে দেন, উনি সাইন করে দিবে। ঠিক আছে। আচ্ছা, যদি বেশি সমস্যা থাকে গ্রাফ আঁকা নিয়ে আমাকে ইনবক্সে জানাইও, কোথায় প্রবলেম হচ্ছে আমি হেল্প করব। ঠিক আছে, সো আমরা যেখানে ছিলাম যে এক্স অক্ষে আমরা ইয়ার বসাইছি, আর ওয়াই অক্ষে প্রোডাকশন গুলা বসাইছি। এই প্রোডাকশন বসানোর ক্ষেত্রেও কিন্তু সেম, ওই যে 0 থেকে যেই প্রথম যেই আমি দাগটা দিয়েছি এরকম তো গ্রাফে থাকে না, গ্রাফে থাকে একটা বোল্ড দাগ থাকে।
হ্যাঁ, সেটা কালো বা লাল একটা মোটা দাগ থাকে, ওইখানে আমি 150 লিখবো। আবার ছোট ছোট 5টা ঘর পর একটা বোল্ড দাগ থাকবে, সেখানে আমি 160 লিখবো। আবার ছোট ছোট 5টা ঘর পর একটা বোল্ড দাগ থাকবে, সেখানে আমি 170 লিখবো। এইভাবে আমার প্রোডাকশনটা সাজাইতে হবে। এখন আসো ফ্রি হ্যান্ড মেথডে আমরা যদি ট্রেন লাইন অঙ্কন করতে চাই, তাহলে কিভাবে অঙ্কনটা করতে হবে। এখন থেকে মেইন ম্যাথটা শুরু। এখানে 2008 সালে আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশন 150। সো তুমি একটা কাজ করবা, 2008 বরাবর 150 একটা বিন্দু দিবা। তারপর 2009-এ প্রোডাকশন 155, তুমি 2009 বরাবর 155, এই যে এখানে আছে 50 আর 60-এর মাঝখানে 155, সেটা আড়াই ঘরে পড়বে। তো তুমি 2009 বরাবর এইখানে একটা বিন্দু দিবা। এইভাবে প্রত্যেকটা সালের যে মানগুলো আছে সেই মানগুলা গ্রাফের মধ্যে বিন্দু বিন্দু দিতে হবে। সো আমি বিন্দুগুলা এভাবে দিয়ে রাখছি। ঠিক আছে, জিগজ্যাগটা চলে গেল, আমি আবার জিগজ্যাগটা দেই। আচ্ছা, তো আমি বিন্দুগুলো দিয়ে রাখছি, আমি লাগলে আরো দু একবার একটু বুঝাই দিচ্ছি। 2008-এর প্রোডাকশন কত, 150 না? তুমি 2008 বরাবর একটা বিন্দু দিলাম। তারপর 2009 বরাবর 155, এই যে 2009 বরাবর 155-তে বিন্দু দিলাম। 155 তুমি পাবা কিভাবে? মাপটা একটু বুঝাই দিই। আমাদের এইখানে ছোট ছোট 5টা বক্স থাকবে। একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স, চারটা বক্স, 5টা বক্স। তো আমাদের এইখানে ব্যবধান কতটুকু? এইখানে ব্যবধান হচ্ছে 10। আর এখানে ঘর কয়টা আছে? ঘর আছে 5টা। ঘরের সংখ্যা হচ্ছে 5। এখন এক একটা ঘরের মান কত করে, তাই না? ওইটাকে আমরা স্কেল বলি। ঠিক আছে, স্কেল বের করার সূত্র হচ্ছে ব্যবধান ভাগ হচ্ছে ঘরের সংখ্যা। তো ব্যবধান হচ্ছে 10, ঘর হচ্ছে 5, তার মানে এক একটা ঘর হচ্ছে 2 করে। আমাদের ওয়াই অক্ষে, ঠিক আছে, আমাদের ওয়াই অক্ষে এক একটা ঘর হচ্ছে 2 করে। যেমন এই যে এইখানে একটা ঘর আছে না, এই একটা ঘরের মান হচ্ছে 2, আবার এই একটা ঘরের মান 2, এই একটা ঘরের মান 2। মানে বিষয়টা হচ্ছে যে ঘরগুলো আছে, ছোট ছোট একটা ঘর আছে, সেই ঘরের মানগুলো কত করে সেটা আমাদের একটু জানতে হবে। ওইটা না জানলে আমরা গ্রাফ আঁকতে পারবো না। তো আমি দেখাই দিয়েছি 150 থেকে 160, এখানে ছোট ছোট 5টা ঘর থাকবে। আর তোমার ব্যবধান হচ্ছে 10, তাহলে ব্যবধান 10, ঘর হচ্ছে 5টা। ব্যবধানকে ঘরের সংখ্যা দিয়ে ভাগ করবা, অর্থাৎ 10কে 5 দিয়ে ভাগ করবা। এক একটা ঘরের মান হচ্ছে 2 করে। তো আমরা 2008-এ 150 তো সুন্দর মতো দিতে পারছি, কারণ 150 একদম আমাদের একটা বোল্ড দাগের মধ্যেই ছিল। ঠিক আছে, বোল্ড দাগে আমরা 150 লিখছি। সো 8 বরাবর 150-তে একটা বিন্দু দিলাম। তারপর 2009-এ 155 দরকার, 155-তে একটা বিন্দু দেওয়া দরকার। সো আমি 2009 বরাবর 155, এই যে 150-র যে ঘরটা আছে তার উপরে একটা ঘর যদি তুমি উঠো, তাহলে 2 উপরে উঠলা, অর্থাৎ কত হবে সেটা? 150-র উপরে 2 উঠলে 52। আবার এক ঘর উঠলে আরো 2 উঠলা, মানে 154। আবার 2 উঠলে 156, বা 56 থেকে একটু নিচে তুমি 155 পাবা। বা সহজ করে বললে 150 আর 160-এর ঠিক মাঝখানে যে আড়াই ঘরটা পড়ে আর কি, উপরে 2 ঘর নিচে 2 ঘর, মাঝখানে ঘরটাকে অর্ধেক করে ফেলবা, ওই আড়াই ঘরে 155 আছে, ওই 155-তে বিন্দু দিবা। তারপর 2010-এ 165 দরকার। So আমি 2010 বরাবর 165, 165 হচ্ছে ওই যে 160 আর 170-এর ঠিক মাঝখানে 165 আছে। ঠিক আছে, আড়াই ঘরে বিন্দু পড়ে। তারপরে 2011 সালে 152, এই যে 2011 সালে এইখানে হচ্ছে 150 আছে। তারপর এক ঘর উঠলেই 152, কারণ এক ঘর তো 2 করে, তাই না? 152 পেয়ে গেলাম। তারপর 2012 সালে 174, এই যে 12 বরাবর 174, মানে তুমি 70-এর দাগটাকে ফলো করবা। 70-এর উপরে এক ঘর উঠলে 72, আরেক ঘর উঠলে 174। তারপর 13 সালে 150, 13 সাল বরাবর 150-এ বিন্দু দিলা। 14 সাল বরাবর 174, 14 সাল বরাবর এখানে হলো 70 আছে, এই যে 70টা এখানে আছে, এক ঘর উঠলে 72, আরেক ঘর উঠলে 74। 2015-তে দেখতে পাচ্ছি 175, এই যে 15 বরাবর এখানে 70, এক ঘর উঠলে 72, আরেক ঘর উঠলে 74, আরেক ঘর উঠলে 76 হয়, বাট 74 আর 76-এর মাঝখানে
তুমি বিন্দুটা বসাই দিবা, তাহলেই 75 চলে আসবে। মানে হচ্ছে 70 আর 80 ঠিক মাঝখানে 75, এই যে এখানে 75 আছে। ঠিক আছে, তো এই যে বরাবর 75 দিয়ে দিলাম। তারপর 16 সালে 160, আমরা 16 সালে 160 বিন্দু দিলাম, 17 সালে 180, 17 বরাবর 180 বিন্দু দিলাম। এই বিন্দুগুলো কিন্তু জাস্ট পেন্সিলের ফোঁটা দিতে হবে, আমি তোমাদের বোঝার জন্য বড় করে বৃত্ত দিয়েছি, বাট গ্রাফের মধ্যে কিন্তু এত বড় বৃত্ত দেওয়া যাবে না। জাস্ট একটা পেন্সিলের ফোঁটা যতটুকু হয় ততটুকু চিহ্নটা দিতে হবে। হ্যাঁ, এই যে লাইক এরকম যে একটা ফোঁটা দিলাম। এখন এই বিন্দুগুলা আমরা হচ্ছে স্কেল দিয়ে যোগ করব, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু আমরা স্কেল দিয়ে যোগ করব। যোগ করলে আমরা অ্যাকচুয়াল লাইন পাবো। ঠিক আছে, এই যে যোগটা করলাম এটা স্কেল দিয়ে যোগ করব। যোগ করলে আমরা যে আঁকা বাঁকা লাইনটা পাচ্ছি এটাকে বলা হয় অ্যাকচুয়াল লাইন। কিন্তু আমাদের তো বলছে ট্রেন লাইন, ট্রেন লাইন মানে হচ্ছে সরল রেখা। তো সরল রেখাটা আমরা কিভাবে তৈরি করব? ফ্রি হ্যান্ড মেথড বলে দিয়েছে, মুক্ত হস্ত পদ্ধতি। মুক্ত হস্ত পদ্ধতিতে আমরা যদি ট্রেন লাইন আঁকতে চাই তাহলে এটা কাজ করতে হবে। এই যে আঁকা বাঁকা, হ্যাঁ, অ্যাকচুয়াল লাইনটা পাইলাম না, এটা ঠিক মাঝখান দিয়ে একটা দাগ দিতে হবে মুক্ত হস্তে, মানে অনুমান করে ঠিক মাঝখান দিয়ে একটা দাগ দিতে হবে। তাহলে তুমি যেই লাইনটা পাবা সেটি হচ্ছে ট্রেন লাইন। ঠিক আছে, তো আমি অনুমান করে ঠিক মাঝখান দিয়ে, হ্যাঁ, অনুমান করে একটা দাগ দিই, এই দাগটাকে বলা হবে ট্রেন লাইন। আর এই আঁকা বাঁকা যে লাইনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাকচুয়াল লাইন। সো আমাদের ট্রেন লাইন কোনটা? এই যে মাঝখান দিয়ে যে দাগটা দিয়েছি এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন। আর ওই আঁকা বাঁকা যে লাইনটা আছে ওটা হচ্ছে অ্যাকচুয়াল লাইন। সো আমি অ্যাকচুয়াল লাইন থেকে বলে দিলাম এটা অ্যাকচুয়াল লাইন, আর এই যে লম্বা একদম সোজা যে দাগটা আছে এটাকে বলে দিলাম ট্রেন লাইন। আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট। তো ফ্রি হ্যান্ড মেথডে যখন ট্রেন লাইন আঁকতে বলবে আমরা এই সিস্টেমে ট্রেন লাইনটা অঙ্কন করব। দেখো তো বিষয়টা বুঝতে পারছি কিনা। এখানে কোনো টেবিল হবে না, কোনো ক্যালকুলেশন হবে না। ঠিক আছে, জাস্ট হচ্ছে অঙ্কের মধ্যে ইয়ার থাকবে, ইয়ারটা ভূমি অক্ষে বসাবা, আর ইয়ারের সাথে প্রোডাকশন সেলস যেটাই থাকুক না কেন সেটা লম্ব অক্ষে বসাবা। প্রথমে প্রত্যেকটা ইয়ারের যে মান আছে সেই মানগুলা বিন্দু বিন্দু আকারে গ্রাফের মধ্যে উপস্থাপন করবা। প্রত্যেকটা বিন্দু যোগ করলে যে আঁকা বাঁকা লাইন পাবা সেটা হচ্ছে অ্যাকচুয়াল লাইন। আর অ্যাকচুয়াল লাইনের ঠিক মাঝখান দিয়ে একটা রেখা সরাসরি অঙ্কন করবা। এটা জাস্ট ফ্রি হ্যান্ডে অঙ্কন করতে হবে, স্কেলটা বসাবা যেন মাঝামাঝি থাকে আর কি। হ্যাঁ, অনুমান করে মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিবা। এই লাইনটাকে বলা হবে ট্রেন লাইন। কোনো সমস্যা আছে প্রবলেম 1 নম্বর অঙ্ক নিয়ে? আচ্ছা, প্রবলেম থাকলে জানিও, আমি এখন 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, 2 নম্বরে আমাদের বলা হয়েছে ফিট এ ট্রেন লাইন বাই দ্য মেথড অফ সেমি অ্যাভারেজ টু দ্য ডাটা গিভেন বিলো। বলছে কিছু তথ্য নিচে দেওয়া আছে, হ্যাঁ, সেমি অ্যাভারেজ মেথড ব্যবহার করে আমাদের একটা ট্রেন লাইন তৈরি করতে বলছে। ঠিক আছে, সেমি অ্যাভারেজ মেথড, নতুন একটা মেথড। সেমি অ্যাভারেজ মেথড ব্যবহার করে আমাদের ট্রেন লাইন তৈরি করতে বলছে। সো আমরা দেখতে পাচ্ছি ইয়ার হচ্ছে 2006 থেকে 2011, এখানে টোটাল 6টা ইয়ার আছে এবং প্রত্যেকটা ইয়ারের প্রোডাকশন দেওয়া আছে। 2006-এর প্রোডাকশন 22, 2007-এর প্রোডাকশন 26, 2008-এর প্রোডাকশন 24, 2009-এর প্রোডাকশন 30, 2010-এর প্রোডাকশন 28, 2011-এর প্রোডাকশন 32। তাহলে প্রত্যেকটা ইয়ারের প্রোডাকশন দেওয়া আছে। সেমি অ্যাভারেজ মেথড ব্যবহার করে আমাদের ট্রেন লাইন তৈরি করতে বলছে। তা আমরা প্রথমে লিখবো এ টেবিল ফর ক্যালকুলেশন অফ সেমি অ্যাভারেজ ট্রেন্ড। তারপরে 4 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করব। ঠিক আছে, সো এখানে আমাদের সেমি অ্যাভারেজ বের করতে হবে। এই সেমি অ্যাভারেজ বের করতে পারলেই আমরা মূলত ট্রেন লাইন অঙ্কন করতে পারবো, কারণ সেমি অ্যাভারেজটাই হচ্ছে ট্রেন ভ্যালু। ঠিক আছে, এই যে সেমি অ্যাভারেজ, অনেক সময় তোমাকে বলবে সেমি অ্যাভারেজ মেথডে ট্রেন ভ্যালু বের করো, ওই সেমি অ্যাভারেজটাকে আমরা ট্রেন ভ্যালু বলি। চাইলে তুমি খাতায় লিখেও দিতে পারো ট্রেন্ড ভ্যালু। সো আমরা প্রথমে হেডিং দিব এ টেবিল ফর ক্যালকুলেশন অফ সেমি অ্যাভারেজ ট্রেন্ড। সেমি অ্যাভারেজ ট্রেন্ড নির্ণয়ের জন্য একটা টেবিল। ইয়ার হচ্ছে 2006 থেকে 2011, প্রত্যেকটা ইয়ারের প্রোডাকশন বসাইলাম। ঠিক আছে, এরপর যে কাজটা করতে হবে আমাদের সাল মোট কয়টা আছে এটা গুনতে হবে। 1 2 3 4 5 6। যদি জোড় হয়, যেমন এখানে 6টা সাল আছে, তার মানে সালের সংখ্যা হচ্ছে জোড়। যদি জোড় হয় তাহলে ঠিক মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিবা। ঠিক আছে, যদি জোড় হয় তাহলে ঠিক মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিবা। উপরে 3টা সাল, নিচে 3টা সাল, মাঝখান দিয়ে যে জায়গাটা আছে ওইখান দিয়ে একটা দাগ দিবা, মানে অর্ধেক করে ফেলবা। বিজোড় হলেও এটা আমি পরের অঙ্কে দেখাবো, 3 নম্বর অঙ্কে দেখাবো।
বা যদি জোর হয় যেমন 6টা সাল, 8টা সাল, 12টা বা 10টা সাল, তাহলে তুমি একদম ঠিক মাঝখান দিয়ে একটা দাগ দিবা। এখন উপরে অর্ধেক আছে, নিচে অর্ধেক আছে, উপরে সেমি, নিচেও সেমি, সবগুলো মিলে টোটাল, তাই তো? তাহলে উপরে যে অর্ধেক আছে এই অর্ধেকের টোটাল বের করলে পাওয়া যাবে সেমি টোটাল, তাকে আবার 3 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে সেমি অ্যাভারেজ। আবার নিচে যেই অর্ধেক আছে এটাকে আমরা বলবো সেমি, সেই সেমিগুলোকে যোগ করলে পাবো সেমি টোটাল, তাকে আবার 3 দিয়ে ভাগ করলে পাবো সেমি অ্যাভারেজ। 3 দিয়ে কেন ভাগ করবো? কারণ 3টা সংখ্যা যোগ করছি না, এই জন্য 3 দিয়ে ভাগ করলে সেমি অ্যাভারেজ পাওয়া যাবে। তো সেমি টোটাল গুলো আগে বের করো। সেমি টোটাল কিভাবে বের করবো? এখানে 22, 26, 24 এই 3টা সংখ্যা যোগ করো, দেখো যোগফল কত আসে। 22, 26, 24 যোগ করলে হয় 72। তাহলে একদম মাঝ বরাবর তুমি 72 লিখবা। এই 72কে 3 দিয়ে ভাগ করলে সেমি অ্যাভারেজ, এটাও মাঝ বরাবর লিখতে হবে, উপর নিচে লিখলে কিন্তু ঝামেলা, উপর নিচে লিখা যাবে না। ঠিক আছে, আমাদের এই যে মাঝখান আছে না 2007, 7 বরাবর 26, এই 26 বরাবর 72 লিখবা। এই 72 কিভাবে আসে? এই 3টা সংখ্যার যোগফল, 22, 26, 24 এই 3টা সংখ্যা যোগ করলে 72 হয়, এটাকে বলা হয় সেমি টোটাল। তাকে আবার 3 দিয়ে ভাগ করলে সেটাকে বলা হয় সেমি অ্যাভারেজ। আবার নিচের যে অর্ধেক অংশ আছে এই সেমিগুলোকে যোগ করতে হবে, মানে এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে, তাহলে পাওয়া যাবে সেমি টোটাল, এটা হয় 90। এই 90কে আবার 3 দিয়ে ভাগ করলে এইখানে হবে 30। সো আমাদের বক্স কমপ্লিট। এখন আমরা এই সেমি অ্যাভারেজের মাধ্যমে ট্রেন লাইন ড্র করতে পারবো। তো আমরা ভূমি অক্ষে ইয়ার বসাবো আর লম্ব অক্ষে প্রোডাকশন বসাবো। সো আমরা লিখবো, লেট ধরে নিচ্ছি এক্স এক্সিস বি ইয়ার, এক্স অক্ষে আমরা ইয়ার বসাবো, অ্যান্ড ওয়াই এক্সিস বি প্রোডাকশন, এবং ওয়াই অক্ষে প্রোডাকশন বসাবো। নাও উই হ্যাভ টু ড্র এ ট্রেন লাইন। এখন আমাদের একটা ট্রেন লাইন অঙ্কন করতে হবে বাই সেমি অ্যাভারেজ মেথড অন দ্য ফলোয়িং গ্রাফ পেপার। বলছে সেমি অ্যাভারেজ মেথডে আমরা ট্রেন লাইন অঙ্কন করব নিচের গ্রাফ পেপারের উপর। সো আমরা এক্স অক্ষে ইয়ার বসাইলাম, ওয়াই অক্ষে প্রোডাকশন বসাইলাম। ইয়ার হচ্ছে 2006 থেকে 2011, এই যে 2006 থেকে 2011 ইয়ার বসানো শেষ। এরপর প্রোডাকশন যে বসাইতে হবে, হ্যাঁ, সেখানে সর্বনিম্ন সংখ্যা আর সর্বোচ্চ সংখ্যাটা একটু দেখতে হবে আমাদের। হুম, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 22, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 32। সো আমরা কিভাবে হচ্ছে লম্ব অক্ষটা সাজাতে পারি, এটা আমাদের ইচ্ছা। আমরা চাইলে হচ্ছে 20, 25, 30, 35 পর্যন্ত নিলেই পারি। হ্যাঁ, বা গ্রাফটাকে একটু মাঝখানে রাখার জন্য আমি 15 থেকেই স্টার্ট করেছি। মানে তুমি 15 থেকে যখন স্টার্ট করবা তখন এইখানে তো আর কোনো ডাটা নাই, কারণ 15তে তো কোনো সংখ্যা বসবে না, কারণ শুরুই হয়েছে 22 থেকে। তো তুমি 15 নেওয়ার অর্থ হইলো গ্রাফটাকে একটু উপরে প্রেজেন্ট করতে চাচ্ছ। ঠিক আছে, গ্রাফটাকে একটু মিডলে বা উপরে প্রেজেন্ট করতে যাচ্ছ, এই জন্য তুমি 15 নিছো। 20 যদি নিতে এখান থেকে কোনো সমস্যা নাই, তাহলে গ্রাফটা একদম নিচ থেকে স্টার্ট হইতো। আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য 15 থেকে স্টার্ট করলাম। ফলে আমার ওই 22 থেকে যখন গ্রাফটা পাবো তখন গ্রাফটা একটু উপরে শো করবে, এই অংশের মধ্যে গ্রাফটা শো করবে। সো আমি 15 কিন্তু এমনি এমনি নিয়েছি, জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য, আর কোনো কারণ নাই। সো সবচেয়ে ছোট সংখ্যা যেহেতু 22, আমাদের 20 থেকে নিলেই হচ্ছে। হ্যাঁ, বাট চাইলে আমি 15 থেকেও নিতে পারি। তাহলে 15, তারপরে 5 করে 12, 20, 25, 30, 35। ঠিক আছে, আর এক্স অক্ষ তো আমরা ইয়ার বসাইছি। সো আমরা প্রথমে যে কাজটা করব, 2006 সালে যে প্রোডাকশন 22 আছে, আমরা এরকম করব, 2006-এ 22 বরাবর একটা বিন্দু দিব। তারপর 2007-এ 26, 2007-এ 26 বরাবর একটা বিন্দু দিব। 2008-এ 24, 2008-এ 24 বরাবর একটা বিন্দু দিব। এইভাবে আমি বিন্দুগুলা দিয়ে রাখবো প্রথমেই, ঠিক আছে? আচ্ছা, লেখাটা চলে গেল। আমরা সেমি অ্যাভারেজ কত বের করেছিলাম? আমাদের এই 3টা সংখ্যা যোগ করলে হয় হচ্ছে 72, 3 দিয়ে ভাগ করলে হবে 24। আবার এই 3টা সংখ্যা যোগ করলে হবে 90, তাকে 3 দিয়ে ভাগ করলে হবে 30। সো আমি প্রথমে যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ইয়ারের যেই প্রোডাকশন দেওয়া আছে সেই প্রোডাকশন বরাবর বিন্দু দিতে হবে। প্রথমে আছে 6 সাল বরাবর 22, আমি 6 সাল বরাবর 22-এ একটা বিন্দু দিলাম। এই যে 20-এর একটু উপরে 22 আছে, হ্যাঁ, এক ঘর এক করে এখানে 20, 21, 22, 23, 24, 25 এক ঘর এক করে। সো 2006 বরাবর আমি হচ্ছে 22-এ একটা বিন্দু দিলাম। 2007-এ 26-এ বিন্দু দিতে হবে, আমি 2007 বরাবর 25-এর ওপর এক ঘর উপরে 26-এ একটা বিন্দু দিলাম। 2008-এ 24, 8 বরাবর
25 থেকে এক ঘর নিচে 24 বিন্দু দিলাম, 9 বরাবর 30, 9 বরাবর 30 বিন্দু দিলাম, 10 বরাবর 28, 10 বরাবর 28, 30 থেকে 2 ঘর নিচে 28 বিন্দু দিলাম, 11 সাল বরাবর 32, 11 বরাবর 32 একটা বিন্দু দিলাম। এখন এই বিন্দুগুলো আমরা একটা থেকে আরেকটা যোগ করব, তাহলে পাবো অ্যাকচুয়াল লাইন। মানে এই আঁকা বাঁকা যে লাইনটা পাচ্ছি এটাকে বলা হয় অ্যাকচুয়াল লাইন। আর ট্রেন লাইন আঁকতে হবে এই সেমি অ্যাভারেজ বা ট্রেন ভ্যালুর মাধ্যমে। ঠিক আছে, সেমি অ্যাভারেজটাই হচ্ছে ট্রেন ভ্যালু। সেমি অ্যাভারেজটাই হচ্ছে ট্রেন ভ্যালু। ঠিক আছে, তো ট্রেন লাগতে হবে এই সেমি অ্যাভারেজের মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি 2007 বরাবর সেমি অ্যাভারেজ হচ্ছে কত, 24। তাহলে 7 বরাবর 24 একটা বিন্দু দিব। এই যে 2007 বরাবর 24 একটা বিন্দু দিলাম, এই যে এইখানে এই বিন্দুটা পড়বে। আর 2010 বরাবর 30 একটা বিন্দু দিব, এই যে 2010 বরাবর এই যে 30-এ এইখানে একটা বিন্দু দিব, জাস্ট পেন্সিল দিয়ে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা। দেন আমরা দুইটা বিন্দু যোগ করে দিব, তাহলে যে লেখাটা পাচ্ছে এটাই হচ্ছে ট্রেন লাইন। ঠিক আছে, সো অ্যাকচুয়াল লাইন কোনটা, অ্যাকচুয়াল লাইন আর ট্রেন লাইন এই দুইটা আমরা একটু ফাইন্ড আউট করে দিব। সোজা যে দাগটা গেছে মাঝখান দিয়ে সেটা হচ্ছে আমাদের ট্রেন লাইন, আর আঁকা বাঁকা যে লাইনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লাইন। এই হচ্ছে 2 নম্বর অঙ্ক। আশা করি 2 নম্বর অঙ্ক বুঝতে পারছো সবাই। এবার আসো সেমি অ্যাভারেজ মেথডে আরেকবার আমরা ট্রেন লাইন অঙ্কন করা শিখি, কিন্তু সেখানে ইয়ার বিজোড় থাকবে। দেখো 3 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে ফিট এ ট্রেন লাইন বাই দ্য মেথড অফ সেমি অ্যাভারেজ টু দ্য ডাটা গিভেন বিলো। কিছু তথ্য নিচে দেওয়া আছে। ঠিক আছে, সেমি অ্যাভারেজ মেথড ব্যবহার করে ট্রেন লাইন তৈরি করতে বলছে। So, আমরা দেখতে পাচ্ছি ইয়ার হচ্ছে 2011 থেকে 2017 এবং প্রত্যেকটা ইয়ারের প্রফিট দেওয়া আছে। 2011 প্রফিট 20, 12 প্রফিট 22, 13 প্রফিট 26, এইভাবে প্রত্যেকটা ইয়ারের প্রফিট দেওয়া আছে। সো আমরা এই ইয়ার এবং প্রফিট এই দুইটা তথ্য ব্যবহার করে সেমি অ্যাভারেজ মেথডে ট্রেন লাইন তৈরি করব। সো আগের মতোই একটা হেডিং দিব, এ টেবিল ফর ক্যালকুলেশন অফ সেমি অ্যাভারেজ ট্রেন্ড। তারপর অঙ্কের মধ্যে ইয়ার আছে লিখবো, প্রফিট দেওয়া আছে লিখবো। এখন আগের অঙ্কের মতো এই অঙ্কটা না, এই অঙ্কের মধ্যে ইয়ার হচ্ছে বিজোড়, 1 2 3 4 5 6 7, ইয়ার 60টা আছে, তার মানে ইয়ারের সংখ্যা হচ্ছে বিজোড়। বিজোড় থাকলে মাঝখানে একটা ইয়ার থাকবে, হ্যাঁ, উপরে 3টা ইয়ার আছে, নিচে 3টা ইয়ার আছে, মাঝখানে একটা ইয়ার আছে, এটাকে আমরা অমিট করে দিব। ঠিক আছে, মানে এটাকে আমরা বাদ দিয়ে আমরা হচ্ছে সেমি টোটাল, সেমি টোটাল এগুলা বের করব, সেমি অ্যাভারেজ, সেমি অ্যাভারেজ বের করব। মানে বিজোড় যদি সাল থাকে, এখানে ইয়ার আছে 60টা, তাহলে মাঝখানে যে একটা ইয়ার আছে এটাই তো ঝামেলা করতেছে, আমি তো অর্ধেক করতে পারতেছি না। ঠিক আছে, আগের অঙ্কে আমি সুন্দর মতো 6টা ইয়ার ছিল, মাঝখান দিয়ে অর্ধেক করে ফেলছিলাম, উপরে 3টা ইয়ার, নিচে 3টা ইয়ার। কিন্তু এইখানে তো আর আমি অর্ধেক করার সুযোগ পাচ্ছি না, মাঝখানে একটা ইয়ার থাকার কারণে হ্যাঁ আমাদের হচ্ছে অর্ধেক করা যাচ্ছে না। সো আমি মাঝখানে ইয়ারটাকে অমিট করে রাখবো। উপরে 3টা ইয়ার, নিচে 3টা ইয়ার আছে, এখন ওই 3টা ইয়ারের প্রফিটের যোগফল নামাবো সেমি টোটাল, আর 3 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ। আবার এই নিচের যে 3টা ইয়ার যোগ করে সেমি টোটাল, 3 দিয়ে ভাগ করলে সেমি অ্যাভারেজ পাওয়া যাবে। ঠিক আছে, একদম ইজি বিষয়। আচ্ছা আসো তাহলে আমরা এই 3টা সংখ্যা যোগ করি। 3টা সংখ্যা যোগ করলে কত হয়, 69। আর 3 দিয়ে ভাগ করলে 23। এই মানগুলো বসানোর ক্ষেত্রে সতর্ক থাকবা। ঠিক আছে, একদম ঠিক মিডল বরাবর বসবে কিন্তু। ঠিক আছে, মিডল বরাবর বসবে। আচ্ছা থাকুক, বুঝার জন্য রেখে দিলাম, হ্যাঁ তীর চিহ্ন দেওয়া দরকার নাই, জাস্ট বুঝাইলাম আর কি, যে 3টা সংখ্যা যখন হবে তখন ঠিক মাঝ বরাবর আমরা হচ্ছে 69, আবার মাঝ বরাবর 23 বসাইলাম। আবার এইখানে নিচেও 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা যোগ করলে আমাদের ঠিক মাঝ বরাবর কত আসে, 99। আবার 3 দিয়ে ভাগ করলে 33। আচ্ছা এখন আমরা যে কাজটা করবো, এক্স অক্ষে ইয়ার বসাবো, ওয়াই অক্ষে প্রফিট বসাবো। ওই কথাটা লিখলাম যে লেট এক্স এক্সিস বি ইয়ার অ্যান্ড ওয়াই এক্সিস বি প্রফিট। তারপর লিখবো নাও উই হ্যাভ টু ড্র এ ট্রেন লাইন বাই সেমি অ্যাভারেজ মেথড অন দ্য ফলোইং গ্রাফ পেপার। নিচের গ্রাফ পেপারের উপর সেমি অ্যাভারেজ মেথড ব্যবহার করে ট্রেন লাইন অঙ্কন করতে হবে। তা আমরা ভূমি অক্ষে অর্থাৎ এক্স অক্ষে ইয়ার বসাইলাম, আর লম্ব অক্ষে প্রফিট বসাইলাম। ঠিক আছে, ইয়ার তো সবাই বসাতে পারবা, 11 থেকে 18, 17 পর্যন্ত বসাইতে বলছে, আমরা 17 পর্যন্ত বসাবো। 18টা একটা কাজে লাগবে, এই যে এখানে একটা লাইন বলছে না, 18 সালের প্রফিট ক্যালকুলেট করতে বলছে, এই জন্য আমি ইয়ার একটা বাড়ায় রাখছি, 18 পর্যন্ত রাখছি।
ঠিক আছে। আর আমাদের প্রফিট প্রফিট সবচাইতে ছোট আর সবচাইতে বড় কত? প্রফিট সবচাইতে ছোট হচ্ছে 20, প্রফিট সবচেয়ে ছোট হচ্ছে 20 আর সবচেয়ে বড় হচ্ছে 40। তাহলে আমি লম্ব অক্ষটা এমন ভাবেই সাজাবো যাতে 20 কেও পাওয়া যায়, 40 কেও পাওয়া যায়। তো তুমি চাইলে 20 থেকেও শুরু করতে পারো, 20, 25, 30, 35, 40 এভাবে লিখতে পারো। অথবা চিত্রটাকে একটু উপরে শো করার জন্য আমি 15 দিয়ে স্টার্ট করলাম। মানে 15 দিয়ে স্টার্ট করো বা 10 দিয়ে স্টার্ট করো, ওইখানে কিন্তু কোনো মান নাই, সো চিত্রটা খালি উপরে উঠবে। তুমি যত ছোট থেকে স্টার্ট করবা সেখানে তো মান পাওয়া যাবে না, চিত্রটা তখন উপর থেকে স্টার্ট হবে। মানে একটা মিডল থেকে স্টার্ট করার জন্য আমি 15টাকে নিয়েছি। আর যদি এখানে 20 নিতাম তাহলে চিত্রটা একদম নিচ থেকে স্টার্ট হইতো। হ্যাঁ, তো আমি সৌন্দর্যের জন্য আমি 15 রাখলাম, লম্ব অক্ষে আমি প্রথমে 15 রাখলাম, বাট 15তে আমার কোনো কাজ নাই। ঠিক আছে, এখানে যেহেতু 15 নামে কোনো মান নাই, তো 15 জাস্ট ব্ল্যাঙ্কই থাকতেছে। হ্যাঁ, এই এই জায়গাটা ব্ল্যাঙ্কই থাকতেছে, চিত্রটা একটু উপরে গেল আর কি। হ্যাঁ, মাঝ বরাবর চলে আসলো। এটা তুমি হিসাব করে বুঝতে পারবা যে 15 নিবা কি নিবা না, এটা তোমার ইচ্ছা। তা আমি 15 থেকে স্টার্ট করলাম, 5 করে বাড়তে বাড়তে 40 পর্যন্ত যাব। সো আমি 15 লিখলাম, তারপরে 20, 25, 30, 35, 40 লিখলাম। এখন আমাদের অ্যাকচুয়াল লাইনটা কিভাবে হবে? 11 সালে 20, এই যে 11 সালে 20 একটা বিন্দু দিলাম, 12 সালে 22, 12 সালে 22 একটা বিন্দু দিলাম, 13 সালে 27, 13 সালে 27 একটা বিন্দু দিলাম, 14 সালে 26, 14 সালে 26 একটা বিন্দু দিলাম, 15 সালে 30, 15 সালে 30 একটা বিন্দু দিলাম, 16 সালে 29, 16 সালে 29 এর বিন্দু দিলাম, 17 সালে 40, 17 সালে 40 একটা বিন্দু দিলাম। এই প্রত্যেকটা বিন্দু যদি আমরা স্কেল দিয়ে যোগ করি, তাহলে যে আঁকা বাঁকা লাইনটা পাচ্ছি ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল লাইন। এখন আমাকে তো ট্রেন লাইন অঙ্কন করতে বলছে, তাহলে ট্রেন লাইন কত হবে? এই যে 23, এটা হচ্ছে 2012 সালের মান, আর 33 এটা 2016 সালের মান। সো 12 সালে আমরা 23-এ একটা বিন্দু দেবো, এই যে 12 সালে 20-এর পর 21, 22, 23, এই যে এইখানে একটা বিন্দু পড়বে। আর 16 সালে 33, 16 সালে 30-এর উপর 31, 32, 33, এই যে এইখানে একটা বিন্দু পড়বে। এখন এই দুইটা বিন্দু যদি আমরা হচ্ছে যোগ করি, তাহলে যে লাইনটা পাবো সেটা হচ্ছে ট্রেন লাইন। ঠিক আছে। আর 2018 সালের প্রফিট বের করতে বলছে। সো এটা এইটা কিভাবে বের করব? শোনো, ট্রেন লাইনটাকে তুমি যদি একটু বাড়ায় দাও না, ঠিক আছে, যে 18 পর্যন্ত, ট্রেন লাইনটাকে যদি একটু বাড়ায় দাও 18 পর্যন্ত, তাহলে এইখানে যেই মানটা পাবা সেটাই হচ্ছে 18 সালের প্রফিট। মানে ট্রেন লাইনটা যেভাবে উঠতেছে সেইভাবে তুমি যদি বাড়ায় দাও, সামনের দিকে বাড়ায় দাও, বাড়ায় দাও, বাড়ায় দাও, 18 পর্যন্ত বাড়াইলা, ঠিক আছে, এইখানে বাড়াই দিলা না? এখন এই বামে যতটুকু প্রফিট শো করবে সেটা হচ্ছে 18 সালের প্রফিট। মানে বিষয়টা হবে এরকম, আমি ট্রেন লাইনটাকে একটু বাড়াই দিলাম, তাহলে 18 বরাবর একটা পেন্সিল দিয়ে দাগ দিবা, আর প্রফিট বরাবর একটা পেন্সিল দিয়ে দাগ দিবা। ঠিক আছে, এইখানে যেই প্রফিটটা শো করছে সেটা হচ্ছে 18 সালের প্রফিট। সো তুমি লিখে দেবে এইভাবে যে সুতরাং প্রফিট ফর দ্য ইয়ার 2018 ইজ 37.5, ব্র্যাকেটে 3 শূন্য টাকা লিখে দিলাম, আর বলে দিলা সি গ্রাফ। আচ্ছা, এখানে 37.5 যে আসবে, এটা কিন্তু ধরো এক্সাক্ট যে এটাই আসতে হবে এমন কোনো কথা নাই, আমি তো গ্রাফ ছাড়া আঁকছি। ঠিক আছে, আমি তো আর গ্রাফ পেপার আঁকি নাই, তোমরা গ্রাফ পেপার আঁকবা, যেটা আসবে সেটা রেখে দিবা। আমার এখানে 37.5 কেন বলতেছি, কারণ 35 আর 40 ঠিক মাঝখানে আছে, এই জন্য 37.5 আমি বললাম যে এই 2018 সালের প্রফিট। ঠিক আছে, তোমার যদি এরকম হয় যে 35-এর এক ঘর উপরে তোমার এই দাগটা ক্লোজ হয়েছে, তাহলে বুঝতে হবে তোমার অ্যান্সার 36, বা আরেক ঘর হইলে 37, আরেক ঘরের অর্ধেক হইলে বুঝতে হবে 37.5। ঠিক আছে, বা তোমার যদি মনে হয় 37-এর থেকে সামান্য একটু বেশি, এক চুল বেশি, তাহলে 37.1 দিতে পারো, 37.2 দিতে পারো। এটা তোমার অনুমানের উপর ডিপেন্ড করবে যে রেখাটা কি একদম 37-এ টাচ করছে, নাকি 37-এর পর এক ঘরের মাঝ পর্যন্ত চলে গেছে। যদি মাঝ পর্যন্ত চলে যায় তাহলে 37.5, আর যদি 37 থেকে সামান্য একটু উপরে হয়, এক সুতো উপরে, তাহলে বুঝতে হবে 37.1 বা 37.2, ওই রকম লেখা দিলা। আবার অনেক সময় এটা 34.5ও হইতে পারে, এটা তুমি গ্রাফে আঁকলে বুঝতে পারবা যে কত হবে। তোমার ট্রেন লাইনটাকে বাড়াই দিবা 18 সাল পর্যন্ত, 18 বরাবর লম্বা একটা দাগ দিবা, আর এই বামে লম্বা একটা দাগ দিবা, যেখানে টাচ করবে ওইটাই হচ্ছে 18 সালের প্রফিট। লিখে বলে দিবা সি গ্রাফ, গ্রাফ দেখো, টিচার গ্রাফ দেখে বুঝবে যে হ্যাঁ তোমার অঙ্ক হইছে। ঠিক আছে, আর এখানে ট্রেন লাইন আর অ্যাকচুয়াল লাইন এটা মনে মার্ক করা হয় নাই, এটা মার্ক করে দিবা। এই যে আঁকা বাঁকা যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়াল লাইন। আর যে লাইনটা একদম সোজা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ট্রেন লাইন।
সো এই পর্যন্তই থাক তোমাদের হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্ক করবা হচ্ছে শীটের 1, 2, 3 এই 3টা অঙ্ক SW করো। দেখো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আশা করছি কারো কোনো প্রশ্ন নাই। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।